এই মুহূর্তে বোরো চেয়ারপারসন হিসাবে ৯ নম্বর বোরোর আপনি চেয়ারপারসন ছিলেন এবং সেখান থেকে আপনি রেজিগনেশন দিয়েছেন। মূলত কি কারণে এই রেজিগনেশন, কি চাপ সৃষ্টি করা হয়েছে দলের তরফ থেকে? আমি প্রথম কথা রেজিগনেশনটা পাঠিয়েছিলাম কালকে আমাদের কলকাতা কর্পোরেশনের যিনি চেয়ারপারসন মালা রায় তার কাছে। সেটা ১ ঘন্টা তো ওয়েট করেছেন, আমার অফিস থেকে যারা গেছিলেন সেই চিঠিটা নেওয়া হয়নি। তারপর থ্রু আপনাদের প্রেস মিডিয়া বিভিন্ন চ্যানেল থেকে সেই চিঠিটা তারপর টিভিতে দেখানোও হয়েছে যে আমি কী লিখেছি বা আমার বক্তব্য কী ছিল চিঠিতে। মূলত এই ডিসিশনটা আমি পরশুদিন রাত্রেই নিয়েছি, মানে গতকাল চিঠিটা পাঠিয়েছিলাম, এটা আমি ১৮ তারিখ রাত্রেই ডিসিশন নিয়েছি যে না, আমি এই জায়গাটা এই চেয়ারটাতে আমি বসবো না, বা আমি যেভাবে আমাকে ফোন করা হয়েছে আপনারা দেখেছেন একটা ঘটনা ঘটেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনেকগুলো নোটিশ গেছে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে। সেই কারণের পর থেকেই রাত্রির থেকে আমার কাছে ফোন এসছে, ইদানিং কালকে সকালেও আমার কাছে ফোন এসছে অনেকগুলো দলের পক্ষ থেকে। কিন্তু আমি সেই জায়গাটায় দেখলাম যেগুলো মানে আমাকে বলা হচ্ছে ফোনের মাধ্যমে, ওভার টেলিফোন বলছে করো, সেই জিনিসটা ঠিক না। সেই জিনিসটা মানে কি বলবো, একদমই অনৈতিক, মানে নেতিবাচক কিছু নেই। তো তাই জন্যেই আমি যখন রাত্রে ফোন কলস এসছেন ১৮ তারিখ রাত্রিরে, আমি তখন থেকেই এই ডিসিশনটা নিয়েছি। যেহেতু রাত্রিবেলা তো কোনো জায়গায় চিঠি পাঠানো যায় না, কোনো সরকারি অফিসও খোলা থাকে না, আমি তাই জন্যে কালকে চিঠিটা পাঠিয়েছিলাম। মূলত ১৮৮ হরিশ চ্যাটার্জি এবং তার পাশাপাশি আরও একটি বাড়ি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের নামে রয়েছে। মূলত এটা কি আপনি জানতেন যে কোথাও কি ইল্লিগাল, বা আপনার বোরোর আন্ডারেই তো এটা পড়তো, আগে থেকে কি কোনোভাবে জানতেন? না, আগে থেকে কোনোভাবেই জানতাম না, কেননা ওই বাড়িটার ভেতরে কি আছে, কি দিয়ে সাজানো হয়েছে, বা কীভাবে কততলা নির্মাণের স্যাংশন আছে, প্ল্যান আছে, কোনোভাবেই কিছু আমি জানতাম না। কেননা এটা আমাদের কলকাতা কর্পোরেশনের কোনো পৌর প্রতিনিধি বা কোনো চেয়ারপারসনেরই এখতিয়ারের ব্যাপার নয়, এটা দেখার ব্যাপার নয়। আর যেটা আপনাদের থ্রু মিডিয়া চ্যানেলে আমি দেখতে পেয়েছি, খবরটা আমার কাছে প্রথম মিডিয়ার থ্রুতেই এসছে, যে টিভি খুলেই দেখা যাচ্ছে যে এই খবরটা। কিন্তু এই নোটিশটা সার্ভ করার আগে বা নোটিশটা দেওয়ার আগে কোনোভাবেই যে আমাদের জানিয়ে বা আমাদের অবগত করে এই নোটিশ দেওয়া হয়েছে সেটাও না। এর বিন্দু বিসর্গ আমরা জানি না, আমি অন্তত জানি না। তো সেই নোটিশটা যাওয়ার পর থেকেই ফোনটা এসছে। এবং এই নোটিশটা মানে ফোনটা আসার পর থেকে আপনাকে কি কি করতে বলা হয়েছে? বললাম তো যে যেটা ভুল সেটাকে ঠিক করে বলার জন্য বলা হচ্ছে। তো যেটা সাদা সাদা ভুল রয়েছে একটু যদি বলেন। যে নোটিশটা কেন দেওয়া হয়েছে, কী কারণে দেওয়া হয়েছে সেটা দেখার জন্যে, সেটাকে তদারকি করার জন্যে এইগুলো বলা হচ্ছে, যে এইটা বলো, এইটা লেখো, এইটা করে দাও। নোটিশটা কি সঠিক, আপনার কি মনে হয় এখন? দেখুন, নোটিশটা আমি যেটা টিভিতে দেখেছি বড় বড় করে লেখা আছে কলকাতা কর্পোরেশন থেকে গেছে, এবং সেই নোটিশে আধিকারিকদের সাইনও রয়েছে নিচে, একদম ইঞ্জিনিয়ারদের সাইন রয়েছে, কারণ বিল্ডিং ডিপার্টমেন্টের আইন অনুযায়ী সেই নোটিশটা তারা করেছে, কেএমসি অ্যাক্ট অনুযায়ী করা হয়েছে। এবং সেই নোটিশটা যখন দেওয়া হয়েছে সেই নোটিশে মেনশনও করা আছে, আপনারাও যেটা রিপোর্টিং করছেন যে কাগজপত্র দেখানোর জন্যে বা কী আছে বাড়ির প্ল্যান সেগুলোও দেখার জন্যে। তো সেইটার ব্যাপারে আমাদের সেখানে কিন্তু কোনো ভূমিকা নেই। আমাদের ভূমিকাটা কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর বলুন, চেয়ারপারসনদের একটা লিমিটেড জুরিসডিকশন বা কাজ করার ক্ষমতা আছে, আমরা তো তার বাইরে গিয়ে করতে পারি না সেই কাজটা। তো সেখানে কি আপনাকে কোনো কর্তাকে সাসপেন্ড করা বা বড় কোনো স্টেপ নেওয়া, এই বিষয়ে আপনাকে চাপ দেওয়া হয়েছে দলের তরফ থেকে? আমাকে দেখে নেওয়ার জন্য বলা হচ্ছিল, ব্যাপারটা দেখো, বোঝো, করো, এইটা বলো। তো আমি সেখানে বলেছি যে না, যে এই চেয়ারটা বসে পারবো না, আমি ছেড়ে দিলাম। কিন্তু এইটা এই নয় যে দলের হেরে যাওয়ার কারণে আমি পদত্যাগ করেছি, এটা একদমই নয়। কেননা আমার ওয়ার্ড 2014তেও মাইনাস ছিল, 2019-এ মাইনাস ছিল, 2021-এও এখানে শোভনদা দাঁড়িয়েছিলেন, হেরেছেন আমার ওয়ার্ডে, 24-এও লাস্ট লোকসভা নির্বাচনে এবারেও হেরেছে। সেইটার কারণ নয়, কেননা 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে। আমার যদি বদল করার হতো তখনই করতাম। কিন্তু এই যে জিনিসটা আসছে দলের থেকে, এখন যেভাবে ফোন করে বলা হচ্ছে, প্রেশার দেওয়া হচ্ছে, এই জিনিসটা মানা যাচ্ছে না। এই জায়গাটা প্রেশারটা দিচ্ছে যদি একটা দুটো নাম স্তর থেকেই দিচ্ছে, দলের প্রথম সারির লোকজনেরাই ফোন করছেন, তারাই বলছেন। এক সময় বলা হতো যে আপনি ফিরহাদ হাকিম অর্থাৎ ববি হাকিমের খুব ক্লোজ রাজনৈতিক দিক থেকে, তো তার ফোন এসেছিল, তিনি তো মেয়র।
দেখুন, দল করতে গেলে সবার সঙ্গেই তো চলতে হয়। মেয়রেরও ওয়ার্ডটা আমারই ওয়ার্ডের পাশেই পড়ে, আমারই বোরোর অন্তর্গত পড়ে। আর যেহেতু আমরা কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, উনি আমাদের মাথার ওপরে মহানাগরিক, তো আমাদের তো কাজের কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডের কাজের বলুন বা ওয়ার্ডের কোনো দরকারের ব্যাপারে তো এমনি যেতে হতো। সেই সূত্রেই আমারও যাওয়া। সব কাউন্সিলররাই যেমন যান মেয়রের কাছে কথা বলতে, আর যে আমার বোরোতেই ওনার ওয়ার্ড পাশে, আমারই বোরোর একটি ওয়ার্ড ওনার, সেটাও একটা কারণ। কিন্তু এই যে কালকে আমি রেজিগনেশন যে দিয়েছি, আমি যে কালকে পদত্যাগপত্রটা পাঠালাম, তারপর থেকে আর কোনো ফোন আসেনি। কিন্তু পদত্যাগপত্র দেওয়ার আগে অবধি ফোন এসছে, তার আগের দিন রাত্রির অবধি ফোন এসছে। মেয়র ফোন করেছিলেন নিজে? না, কেউ ফোন করেনি। এখন আর দলের তরফ থেকে আর কোনো ফোনও নেই, আর কোনো চাপও নেই। মানে মূলত কি মনে হচ্ছে যে এই যে বিষয়গুলো আপনি ওয়ার্ডের কাউন্সিলর, বড় চেয়ারম্যান এরকম ছিলেন এবং অবশ্যই এই রকম ধরনের ইলিগাল কনস্ট্রাকশন বা বিল্ডিংয়ের ভেতরে কোনো ধরনের কনস্ট্রাকশন এর আগে কি কোনো কমপ্লেন পেয়েছেন যে বিভিন্ন জায়গায় আপনাদের ওয়ার্ডে বা আপনার বড়োতে? দেখুন, আমার ওয়ার্ডে হচ্ছে আপনার 10টা বোরোর মধ্যে 10টা বোরো ওয়ার্ড পড়ে আমার বোরোতে। তো তার মধ্যে কিছুটা ভবানীপুরের ওয়ার্ড আছে, কিছুটা বন্দরের আছে। তো এইখানে আপনার একটা ওয়ার্ডেই একমাত্র কাউন্সিলর এখনও অবধি নেই, নির্বাচিত নেই। কেন, রামপেয়ার এরাম 79 ওয়ার্ডটা, ওই ওয়ার্ডে অনেক দিন হয়ে গেছেন, মারা গেছেন। তো সেই কারণে ওই ওয়ার্ডটাই ফাঁকা আছে। বাকি সব ওয়ার্ডে নিজের দলেরই কাউন্সিলর, তারা নিজেদের ওয়ার্ড দেখতেন। এবং হ্যাঁ, অ্যাজ আ বড় চেয়ারপারসন হিসেবে আমাদের কাছে যখন যে কমপ্লেনটা আসতো, সেটা ফরওয়ার্ড করে যেই ডিপার্টমেন্টেরই আসতো আমরা দেখে দিতাম। বিশেষ করে 79 থেকেও যখন আসতো যে ড্রেনটা জ্যাম বা এখানে লাইট জ্বলছে না, সেটাও আমি ফরওয়ার্ড করে দিয়ে দিতাম। আমাদের কাজ হচ্ছে ফরওয়ার্ড করে দিয়ে দেওয়া। নির্দিষ্ট যে ওয়ার্ডের আসতো, তো আমরা এক্সিকিউটিভকে হোক, সেই ওয়ার্ডের এসেই বা এইকে হোক ফরওয়ার্ড করতাম। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা দলের মাথা, তাদের সঙ্গে কি কোনো কথোপকথন হয়েছিল ভোটের আগে বা ভোটের পর, যে কেন হারলো এই ওয়ার্ড থেকে, বা এই ধরনের কোনো প্রশ্ন চিহ্নের মুখে আপনাকে ঠেলে দেওয়া হয়েছে? না, এই ধরনের প্রশ্নচিহ্নের মুখে আমাকে ঠেলে দেওয়া হয়নি। যেইটা প্রশ্নচিহ্নের মুখে আমাকে ঠেলে দেওয়া হয়েছে পরশুদিন রাত্রির থেকে ফোন করে, সেইটা হচ্ছে এই নোটিশটার জন্যে। তা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগে কথা হতো আপনার? সেটা তো দেখুন, ভোটের আগে আমাদের যখন নির্বাচনী প্রচার হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনো কথা হয়নি, যোগাযোগও না। কিন্তু আপনার মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু উনি আমাদের এমএলএ ছিলেন ভবানীপুরের, তো সেই সূত্রে আমরা অ্যাজ আ কাউন্সিলর, ভবানীপুরে যতগুলো 8টা ওয়ার্ড আছে, আমাদের যখন যে মিটিং মিছিল হতো বা ওনার যে পলিটিক্যাল এজেন্ডার মধ্যে যেইগুলো পড়তেন এই ইলেকশন পারপাসে, যখন যেখানে বলা হতো যে এখানে সভা আছে বা এখানে আজকে র্যালি আছে, আমরা প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলররা সেই জায়গাগুলো যেতাম। তো আমিও ওয়ান অফ দেম, আমিও গেছি। আমিও ওনার সঙ্গে, যেরকম সব কাউন্সিলররা ওনার পেছনের সারিতে হেঁটেছেন, নেতারা হেঁটেছেন, আমিও একজন অ্যাজ এ জনপ্রতিনিধি হিসেবে ভবানীপুরের ওনার সঙ্গে পায়ে পা মিলিয়ে সেই মিটিং মিছিলগুলোতে ছিলাম। দেবলীনাদি, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই দলের বিরুদ্ধে কথা বলছে যে দলের স্ট্র্যাটেজি ঠিক ছিল না, কোথাও গিয়ে আইপ্যাক